শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে ফেলে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন। মানুষকে এইভাবে মারতে পারে। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা চারজন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে আমরা কোন রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন আমার চাচার ঘরে পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এমন কথা দেখবি। আমি আমার মুখে ভাবে চাকা দিয়ে ধরে শুধু তুই চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক, রবিউল চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এইভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে ফেলে। আমার কিচ্ছু করার ছিল না, আমি শুধু দুটি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মম ভাবে মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না। আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হইতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাবন করিস না, তোদেরকেও মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়ের মোটরসাইকেল যখন স্টেশন যায়, আমার ভাইকে এভাবে খুব দেয়, হাতে একটা খুবই চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হতো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িটা ভেঙে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালোস, আমি তো কিছু আমার ভাই আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে মারছে। পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লুঙ্গি পরে রাখছে। লুঙ্গি না, আমার গায়ের উন্না দিছি আমি। আমার বাবির গায়ের উল্লা পর উপরে দিছে। আমার বাইকে উলুকো করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিমুলিয়া দাঁড়ানো, লাস্টে বাসির শরীর ওরা মিলে আমার বাইকে একটা কুড়াল দিয়ে
মাথার মধ্যে এভাবে ঘুরতে। আমার বাইরে এগুলা ছুরি দিয়ে এইভাবে বানাতে থাকে। ওদের নিশ্চিত হতেই হবে এই পরিবারের সকল সদস্যর মৃত্যু। তারপর আমরা যে করেছিলাম, চাইয়া দেখি হায়দ্রাবাদের জুয়েল মেম্বার, চেয়ারম্যান, শরীফ, বাসির, রফিক, বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না, সবাই আমার কাকা করে হামলা দেয়, এই দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই ঘরে কোনো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি, বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগিয়ে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এদিকটা চলে যাইতেছে, এদিকটা চলে যাইতেছে। পরে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন, আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বলতে চাই, হ্যাঁ রে আপা, আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিব। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি, বোন, আমার যে বোনটা নিহত জোড়াকে, আমি আমার বোনকে বলছি, বোন তুই একটা গোয়াল ঘর আছে, এটাতে তুই লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখুক, কিন্তু ওরা, আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার, বাসির আর এদিক দিয়ে আমার বোনকে ধরে শিবু চেয়ারম্যান, বাকি আসামিরা আমি নাম বলতে পারতেছি না, আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে, প্রথম মাথাতে আঘাত করে। পরে আনু মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীফ আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে বাঁশ দিয়ে আঘাত করতেছে। আমি আনু মেম্বারে পায়ে ধরে বলছি, আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলেটা এতিম হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। আনু মেম্বার আমারে বলে, তুই স্টেশন আপ, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। হে আমার এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি, ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না।
আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট এখন মাটির চাকা দিয়ে ইটেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আবার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুলছে। আমি কিচ্ছু করতে পারি নাই, আমার ফ্যামিলি একটা সদস্যরে আমি বাঁচাতে পারি নাই, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কূপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি এই খালটা পার হই। পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো ওড়না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই, কমে সন্ধ্যার পরে বের হব। একটু পানি খেয়ে নেন। 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে আমি যে রুমটাতে পালাই, সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে। আমি ওরে বলছি, তোর 2টা হাতে পায়ে ধরে তুই বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে। আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলেন, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইটা নিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত। আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কূপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে। মানুষকে এইভাবে মারতে পারে? সর্বশেষ কূপে আমি মাটিতে নেমে পড়ি। কাকড়া থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকায় দেখি আমাকে এত বড় একটা ইটের ইয়া দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল। যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতে হবে এদের। ইট দিয়ে এইভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথা একদম শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় জল কুড়াল দিয়ে কূপ দেয়। আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু 2টা চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না।
এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমার এই একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম। আপনারা আপনাদের মতো তথ্য নেন, আমার একটা কথা যদি মিথ্যে পান জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছে। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওনার মন করার মতো কাজ করতেছেন। আয়ু আমাদের কারোর কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। হাইকোর্টও আমাকে 20-25 জন গ্রাহ করে ফেলছে আমাকে মারার জন্য, যে আমি খুনের গেলে যদি পারা দেয় আমাকে সাথে সাথে মেরে ফেলবে। আমি আয়ুকে ফোন দিছি কিন্তু আয়ু আসে নাই, উনি কোনো পদক্ষেপ নেয় নাই। উনি তারপর আমি 30টার মতো ফোন দিছি, আমার ফোন উনি ওঠায় না। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দূষণরা। হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হট্টগোল। রবিউলের ঘরে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেদরভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায়। তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে, চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই ফেঁসে যাব, হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা 5 মেম্বার শরীফ, বাসির, মুস্তফা, রফিক, আবু বক্কর, হারুন ডাক্তার, সজল, মুস্তম, শাহ আলম, রবিউলের ছেলে ও ভাতিজারা একযোগে বলে ওঠে, এই তুই চোরের পক্ষে নিছিস, তুই নিজেও চোর। এই বলে মায়ের উপরও চওড়া হয়। আমার ভাই তা শুনে দৌড়ে যেয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায় শরীফের লোকজন। ছেলের খোঁজ না পেয়ে চোরের বাবা বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করলে 5 মেম্বার রবিউল ও শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে। এই অভিযোগে 2 জুলাই রাতে পরিবারী গ্রামের তারু মিয়ার বাড়িতে শিমুল বিল্লাল চেয়ারম্যান, আনু মেম্বার, মতিন এর উপস্থিতিতে 5 মেম্বার রবিউল ও শরীফের আহ্বানে এক গোপন বৈঠক হয়। উপদেষ্টার বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিমুল বিল্লাল চেয়ারম্যান। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন, 20টা মামলা হলেও আমি দেখব কি যে নির্মমভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে, যা বাসায় প্রকাশ করা যাবে না। আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মমভাবে মেরেছে। আমাকেও ব্যাপকভাবে কোপানো হয়। আমার মাথায় 72টি সেলাই আছে। শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করিনি। মানুষ রূপী জানোয়াররা তারা ভেবেছিল আমি মারা গেছি। আমাদেরকে আর নিঃস্ব করবেন না।
মাথা ব্যথা উঠবো এখন আপনার। আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন।